ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন। আমি মাত্র 6টা রানের আক্ষেপ, এই 6টা রানের আক্ষেপটা তামিম ইকবাল খান করতেই পারেন, কারণ হাফ সেঞ্চুরিটা তিনি মিস করেছেন। তবে স্পোর্টস লাইফ হাফ সেঞ্চুরি মিস করেনি। আজকের এই পর্বের মাধ্যমে স্পোর্টস লাইফ পৌঁছে গেছে 50তম পর্বে এবং আজকে একটা ঘটনাবহুল দিন। বাংলাদেশের মাটিতে করোনাকালীন সময়ের পর ক্রিকেট ফিরেছে, বাংলাদেশ জয় উদযাপন করছে, আমরাও আমাদের 50তম পর্বটা উদযাপন করছি। এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনটা আরও বেশি স্পেশাল হয়ে গেল বাংলাদেশের উইনিং দিয়ে। আর এমনি ম্যাচটা অনেক বেশি স্পেশাল ছিল, যেহেতু এত কিছু স্পেশালিটি ছিল, সব প্লেয়ার্সরা অনেক এক্সাইটেড ছিল। আমি তো খালি ফেসবুক খুললেই এখন খালি দেখছিলাম যে প্লেয়ার্সরা হচ্ছে গিয়ে এতদিন পর যে মাঠে ফিরতে পারছে, এই জিনিসটাই উদযাপন করছিল। একটা আগ্রহ আকাঙ্ক্ষার জায়গা ছিল। তবে জয়টা বাংলাদেশ অবশ্যই এই মুহূর্তে উদযাপন করছে। করোনার দীর্ঘ 10 মাস পর জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে উইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে টাইগাররা। সাকিব মুস্তাফিজদের বোলিং তোপে মাত্র 122 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। মিডল অর্ডারে কেল মার্কসের 40 এবং রবম্যান পাওয়েলের 28 রানে 3 অঙ্কের ঘরে পৌঁছে উইন্ডিজ। সাকিব 4, হাসান 3 এবং মুস্তাফিজ নেন 2টি উইকেট, জবাবে 97 বল আর 6 উইকেট হাতে রেখে বন্দরে পৌঁছায় তামিম ইকবালের দল। ইনিংস সর্বোচ্চ 44 রান এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। তবে এই ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা ছিল সকল প্রকার ট্রল, সকল প্রকার সমালোচনা, সকল প্রকার আলোচনা সব কিছুকে একটা ফুল স্টপ বসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনে সাকিব আল হাসান দুর্দান্ত বল করে জানিয়ে দিয়েছেন দীর্ঘ 1 বছরের নিষেধাজ্ঞা তার ক্রিকেটিং দক্ষতার উপর কোনোই প্রভাব ফেলে। তবে নিজের ফিটনেস ও ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ জয় করতে কঠিন পরিশ্রম করতে হয়েছে সাকিবকে, সেটিও স্বীকার করেছেন তিনি। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান যে আন্তর্জাতিক ক্রিকেটের মহারাজা তা আরও একবার প্রমাণিত হলো। নির্বাসন শেষে বর্ণিলভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মেগা মঞ্চে প্রত্যাবর্তন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপনের। নিষেধাজ্ঞা ছিল 1 বছরের, কিন্তু করোনা মহামারীর কারণে মাঠে ফিরতে সাকিবের সময় লাগলো 1 বছর 4 মাস। বঙ্গবন্ধু টি-20 কাপে কিছুটা মলিন হলেও বড় মঞ্চের তারকার আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনটা হলো জাঁকালো। And that's ball in, wicket number 150. বল হাতে প্রথম উইকেট নিতে সময় নিয়েছেন মাত্র 10 বল। আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে উইকেট শিকারের আনন্দে মাতেন সাকিব। সাকিবের পরের শিকার উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। জেসনকে মুশফিকের গ্লাভস বন্দী করেছেন দেশসেরাই অলরাউন্ডার। Lucky for him, if he would have connected সাকিবের that. তৃতীয় ও চতুর্থ শিকার হন এনক্রুমা বোনার ও আলরাজি জোসেফ। 7.2 ওভার বল করে 2 মেডেন আর মাত্র 8 রান খরচায় নামের পাশে 4 উইকেট সাকিবের। সাকিব যে 1 বছর পর খেলায় ফিরলেন, 1 বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি, তার খেলা দেখে কিন্তু আজকে সেটা মনে হয়নি। মাঠে তার উপস্থিতি সে আগের মতোই সাবলীল ছিল, বোলিংয়ে খুব ভালো বোলিং করেছেন, জায়গা মতো বোলিং করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের এই জাঁকালো প্রত্যাবর্তনের পেছনের গল্পটা কিন্তু মোটেও সহজ নয়। 1 বছরের নির্বাসন কাটিয়ে বর্ণিলভাবে দেশের জার্সিতে ফিরতে অনেক ঘাম ঝরিয়েছেন তিনি। Obviously playing after 16-17 months দীর্ঘ 14 থেকে 16 মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকে হঠাৎ করে এসেই পারফর্ম করা সহজ কথা নয়। আমি শুধু আমার কাজটি করেছি, সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি, বাকি কাজ উইকেট করে দিয়েছে। দলের সবাই মুখিয়ে ছিল এই ম্যাচে ভালো করার জন্য। Nervous, but at the same time everyone was excited. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ঘরের মাঠে ক্রিকেট ফিরেছে, ঘরের মাঠে বাংলাদেশ জয় পেয়েছে এবং এই জয় উদযাপন করতে এবং সেই সঙ্গে এই জয় নিয়ে আলোচনা করতে আমরাও আমাদের ঘরের দুজন মানুষকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের সঙ্গে স্পোর্টস লাইভে আজকে যুক্ত হবে সালাউদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার যমুনা টেলিভিশন, এবং এই ম্যাচটি যিনি কভার করেছেন তাহমিদ অমিত, সিনিয়র করেসপন্ডেন্ট যমুনা টেলিভিশন। অমিত ভাই এবং সালাউদ্দিন দুজনকে আমন্ত্রণ। অমিত ভাই, আই ওয়াজ ইন ডাউট আমার এই জায়গাটা আপনার জন্য ছেড়ে দেবো নাকি, আমি ওই জায়গায় বসবো। অমিত ভাই আপাতত সেই জায়গাটা পেয়ে ফার্স্টেই হচ্ছে কি যেটা বলবো যে সামি তো অনেক বোলিং নিয়ে আপনাকে সাকিবের বোলিং নিয়ে কোশ্চেন করবে, বাট সবার আগে যেটা জিজ্ঞেস করতে চাই তার ব্যাটিং ফর্ম থেকে একটা চিন্তার বিষয় নাকি। বঙ্গবন্ধুতেও টি-20তেও আমরা দেখলাম, এবং এই ম্যাচটার মধ্যেও সে খুব একটা ভালো যে রান করতে পেরেছে সেটা আসলে বলা যাবে না। স্ট্রাগল করছিল আসলে ব্যাটিং করার সময়, বোঝাই গেছে। সো এটা একটা ম্যাটার অফ কনসার্ন কিনা সাকিবের ব্যাটিং। আপনার যেভাবে কনসার্ন, ঠিক আমার কেন জানি মনে হয় সাকিবও সেই জায়গাটা কনসার্ন। কারণ সাকিব আজকে বোলিংয়ে ভালো করেছেন বলছেন, সাকিব বোলিং করেন অনুশীলনে 1 ওভার 2 ওভার 3 ওভার, যতদিন দেখেছেন পুরোটা সময় সে ব্যাটিং করেছে।
তারপর কি বোলিংটা খারাপ হয়েছে তা তার মানে সেও জানে এক ওভার বোলিং করার জন্য যে তার জন্য যথেষ্ট ভালো বোলিং করার জন্য সমস্যাটা নিশ্চিতভাবে ব্যাটিংয়ে, সেই জন্য সে সময় দিচ্ছে ব্যাটিংয়ে। এটা সময়ের সাথে সাথে তার ঠিক হবে, এটা আমি বিশ্বাস করি। সাকিব খেলেন হচ্ছে মাথা দিয়ে, সব সময় বলি এটা, যতটা না মানে তার ওই স্কিল বা জন্মগত প্রতিভা, সে বলারকে রিড করার চেষ্টা করে। আর নিজে যখন মানে ব্যাটসম্যান বলারকে রিড করে, যে নিজে যখন বলার সেই ব্যাটসম্যানকে রিড করার চেষ্টা করে আগে থেকে, মাথা দিয়ে খেলে। তো এই মাথা দিয়ে যে ক্রিকেটার খেলেন তার আসলে ওই যে বললেন শুরুতে 1 বছরের নিষেধাজ্ঞা, এত সমালোচনা, এত কথা, তার এসব কিছু যায় আসে না। তিনি আসলে জানেন কিভাবে খেলতে হয়, সেই কাজটা তিনি আজকে আজকে পোস্ট ম্যাচে কিন্তু সাকিব বলেছেন যে আসলে ড্রেসিং রুমের বাইরে যারা ছিল তারা কিন্তু একটু উপরে মাইক্রোফোনটা উঠাতে। একটু সন্দিহান ছিল যে সাকিব আসলে ব্যাট হাতে কি করবে না করবে বা তার আন্তর্জাতিক ফেরাটা কেমন হবে। সাকিব বলেছেন পোস্ট ম্যাচে যে তিনি এগুলো নিয়ে ভাবেননি একেবারে, তিনি জানতেন তিনি কি করতে পারেন, তবে সেই ফেরাটা আসলে ফেরার জন্য যে প্রস্তুতিটা ছিল সেটা কিন্তু চ্যালেঞ্জিং ছিল, সেটা তিনি পার করে এসেছেন। অমিত ভাই, একটা বিষয় অনেকেই বলতে পারেন যে আসলে আজকের পিচ কন্ডিশন সাকিবের অনুকূলে ছিল কিনা, তবে দর্শকদের সঙ্গে আমার আসলে একটু কথা আছে, সেই কথাটা শেষ করে আপনার কাছে আসতে চাই। সাকিবের যে বোলিং স্পট, সেই স্পটের জায়গাটা একটু পর্দায় আমরা কনসেন্ট্রেট করতে চাই যে সাকিব কোন স্পটে বোলিং করেছেন। একটা বিষয় উল্লেখযোগ্য অমিত ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি গুড লেন্থে একটা নির্দিষ্ট স্পটে ডানহাতি ব্যাটসম্যানের জন্য মিডল এবং অফ স্ট্যাম্প করিডোরে ওই জায়গাটাতে সাকিব কনসেন্ট্রেট করে গেছেন এবং বারংবার ওই জায়গাটাতে বল করে গেছেন। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য খানিকটা মিডল অ্যান্ড লেগ ওই করিডোরে বোলিং করেছেন, কিন্তু এই যে একটা ডিসেন্ট স্পট মেনটেন করে বোলিং করে যাওয়া বারবার, এটা আমরা সাধারণত টেস্ট ম্যাচ ক্রিকেটে দেখি, কিন্তু আজকের কন্ডিশনটা ডিমান্ড করছিল ওই ধরনের বোলিং করাটাই। এবং সেটা হচ্ছে আপনি যখন কনসেন্ট্রেশন লেভেল সেই পর্যায়ে থাকবে একজন ক্রিকেটারের, নাহলে স্পট বলিং মানে আপনি জায়গাটা ঠিক করে নিয়েছেন, এখানে বারবার বল ফেলবেন, বল তো কোনো কারণে স্পিনিং উইকেটে যখন টার্ন করছে বা কিছু হচ্ছে, কিন্তু স্পট বলিং করতে হলে আপনার কনসেন্ট্রেশন লেভেল সেই পর্যায়ে থাকতে হবে। তাতেই বোঝা যাচ্ছে সাকিবের ভেতরের যে একাগ্রতা লাগে, একজন ক্রিকেটারের কনসেন্ট্রেশন লেভেল লাগে, সেটা তার ঠিক ওই জায়গাতেই ছিল। অন্তত আপনি যে জায়গাটাকে স্পটিং করার চেষ্টা করেছেন, যে সে স্পট ধরে বল করার চেষ্টা করেছে, অন্তত এটা পরিষ্কার আছে। আরেকটা বিষয় সালাউদ্দিন, তা হচ্ছে যে ভ্যারিয়েশনের জায়গাটা, পেস ভ্যারিয়েশনটা, সেটা যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে সাকিব সর্বনিম্ন গতির যে বল করেছেন 73.2, সর্বোচ্চ গতির যে বল করেছেন 89.2, অ্যাভারেজ 78। এই যে ব্যাটসম্যানকে বারবার কনফিউজ করাটা, কোনো বল আমি 80-র উপরে বল করছি, কোনো বল আমি 75-এর নিচে করছি, কোনোটা আবার 75 থেকে 78-এর মধ্যে রাখছি, এগুলো তো ম্যাটার করে অবশ্যই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আপনি যদি দেখেন যে উইন্ডিজের যে দুইজন স্পিনার ছিল তারা কিন্তু বেশ ভালো টার্ন পেয়েছে। সাকিব হয়তো অতটা পাচ্ছিলেন না, কিন্তু এই নিষেধাজ্ঞার সময় তিনি কাজ করেছেন একটু ফাইট নিয়ে, একটু বেশি টার্নিংয়ে, তারপরও হয়তো ওই ঝুঁকি নেননি, স্পটে বোলিং করেছেন, কাজটা করেছেন হচ্ছে গতি দিয়ে, কখনো একটু বেশি গতিতে, কখনো হচ্ছে একটু কম গতিতে। এই জায়গায় আসলে কনফিউজটা উনি করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানকে, যেটি কিনা আসলে একটা সেফ সাইডে খেলা বলবো, যে সাকিব আসলে জানেন তিনি কি করবেন, ওই জায়গায় উনি কোনো রিস্ক নেননি এবং সেই জায়গায় কিন্তু সফল হয়েছেন। 8 রানে 4 উইকেট, বলতেই হয়। আরেকটা বিষয় একটু আমরা দেখাতে চাই, তা হচ্ছে সাকিব যে 4টা উইকেট নিয়েছেন, খুব মজার একটা বিষয়, এই 4টা উইকেটের মধ্যে 3টা উইকেট নিয়েছেন সাকিব আর্মার ডেলিভারিতে। আমরা যদি প্রথম উইকেটটা দেখি সাকিব আল হাসানের, সেটা ছিল আন্দ্রে ম্যাককার্থির একটা উইকেট, অফ স্ট্যাম্পের সামান্য বাইরে একটা গুড লেন্থে পিচ করা বল, আর্ম বল, সেটা ভেতরের দিকে ঢুকেছে, ব্যাটসম্যান সেটা খেলতে পারেননি, বোল্ড হয়েছে। পরবর্তীতে আমরা যদি সাকিবের দ্বিতীয় উইকেটটা একটু খেয়াল করতে চাই, সেক্ষেত্রে সাকিব আল হাসানের দ্বিতীয় উইকেটটা ছিল জেসন মোহাম্মদের। সেই উইকেটটা একটা স্বাভাবিক টার্ন ছিল, অর্থাৎ সাকিব নর্মালি যে টার্ন অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে সেটা গুড লেন্থ থেকে টার্ন করে বের করে নিয়ে যান, সেক্ষেত্রে জেসন মোহাম্মদ আউট হয়েছেন। তৃতীয় উইকেটটা যদি আমরা দেখি, সেটাও একটা আর্মার ডেলিভারি ছিল এনক্রুমা বোনারের, অফ স্ট্যাম্পের বাইরেও, যে আবারও বলছিলাম অফ স্ট্যাম্পের বাইরে গুড লেন্থ আর্ম ডেলিভারি, গতিটা একটু কম ছিল 73.5 কিলোমিটার, সেক্ষেত্রে আউট হয়ে গেছেন এনক্রুমা বোনার। চতুর্থ উইকেটটা আলজেরি জোসেফের, আবার অফ স্ট্যাম্পের বাইরে, এক্ষেত্রে একটু ফুল লেন্থের বল ছিল, এটাও আর্মার ডেলিভারি ছিল, গতিটাও ছিল 74.9 কিলোমিটার। অমিত ভাই, যে বিষয়টা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমাদের এই অনুষ্ঠানেই ফাহিম স্যার বলেছিলেন সাকিব তার বোলিং নিয়ে নতুন করে কাজ করেছেন, মাঝে যে সময়টা তিনি বিকেএসপিতে কাজ করে গেছেন। আজকে একটা বিষয় দেখলাম সাকিবের আর্মার ডেলিভারি, এক্স্যাক্টলি 3টা উইকেট সাকিব আর্মারে পেয়েছেন, এবং নর্মালি আমরা যেটা দেখি যে সাকিব আল হাসান আর্মারগুলো করেন নর্মাল সময় একটু স্লো, আজকে আর্মার ডেলিভারিগুলো একটু জোরে জোরে করছিলেন, সেটা আমার অনেকটা মনে হচ্ছে যে উইকেটে কিছুটা হেল্প ছিল, সেদিক দিয়ে আপনাকে বলতে হবে উইকেটে কিছুটা হেল্প। আপনি আকিল হোসেনের বোলিং যদি দেখবেন, আমার তো এক পর্যায়ে আজকে আমি মনে হচ্ছিল আরেকজন আকিল হোসেন যদি ওয়েস্ট ইন্ডিজ টিমে থাকতো, এই 123 রানটাও টাফ করতে পারতো ওয়েস্ট ইন্ডিজ, ওই সময় যে বলটা ঘুরছে, একটু হেল্প পাচ্ছে। তবে আপনি যদি বলছেন যে কাজ করা, তা আর মানে একটু পরিবর্তন হচ্ছে, সেটা হবে। আজকে আমরা যতটা না সাকিবের বোলিং নিয়ে কথা বলছি, আমি একটু নিচ থেকে প্রসঙ্গটা ঘোরাতে চাই, তার থেকে ভালো লেগেছে মোস্তাফিজের বোলিং। আজকে মানে নিশ্চিতভাবে সালাউদ্দিন মুগ্ধ হয়েছে, যেটা নিয়ে আমরা বারবার বলি মোস্তাফিজ কেন বল ঢুকাতে পারছে না।
আজকে একদম করে ফেলেছে, আমি কাজটা বলবো না যে একদম ইনসুইং করাতে পারছে তা না, কিন্তু করেছে একদম। সালাউদ্দিন ভালো বলতে পারে এই একটু বিষয়ে। যদি বলি যে টোটাল উনি 7 ওভারের মতো বল করেছেন, জি। 4টি বল করেছেন হচ্ছে জাস্ট ভেতরে ঢোকানো, যেটা তার সেকেন্ড বলে উইকেটটা পেয়েছেন। স্টক ডেলিভারি যেটা, অর্থাৎ তার কাটার যেটা, তার বিপরীতে সালাউদ্দিন ভাই একটু বাইকটা উপরে উঠান। সেই জায়গাতে আসলে বলা যায় যে একটি 4 এবং একটি 6 খেয়েছেন, এরপরে আবার বন্ধ করে দিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডেলিভারি অর্থাৎ আজকের ম্যাচের দ্বিতীয় ডেলিভারি তিনি কিন্তু ভিতরে ঢুকিয়ে সফল হয়েছেন। এরপরে আসলে প্রশ্ন জাগতে পারে যে কেন তিনি আরও ট্রাই করেননি। হয়তো তার নতুন এই ডেলিভারিটা করতে যে তার একটা অপারেশন ছিল, অস্ত্রোপচার ছিল, কিন্তু আমরা জানি সেটা একটা জিনিস হতে পারে। আরেকটা হচ্ছে যেহেতু ম্যাচ মোটামুটি বাংলাদেশের হাতের মধ্যে চলে এসেছে, ম্যাচ বলতে হচ্ছে প্রথম ইনিংসে একটা কম ব্যবধানের মধ্যে কিন্তু আটকে রাখতে পারছে, এরকম জায়গায় আসলে ওই রিস্কটা আর নিতে চায়নি, যেহেতু একটা 6 একটা 4 খেয়েছে। সো সেফ সাইডে থেকে কিন্তু প্রথম ম্যাচ ওই গুরুত্বটা কিন্তু মুস্তাফিজ দিয়েছে। তবে সবচেয়ে সুখবর, আমরা যেটা অমিত ভাই বলছিলেন যে বারবার প্রশ্ন আসছিল যে আর কোথায় ভেরিয়েশন তার, সে আজকে কিন্তু করে দেখিয়েছে। হয়তো সময়ের সাথে সাথে এটা আরো বেশি পরিপক্ক হবে মুস্তাফিজের। আমি শেষ বিরতিতে যাওয়ার আগে শেষ একটা প্রশ্ন অমিত ভাই আপনাকে করি, তা হচ্ছে আকিল হোসেনের বোলিং দেখেছেন, সাকিবের চাইতেও বেশি টার্ন কিন্তু আকিল পাচ্ছিলেন। ইনফ্যাক্ট ইভেন আকিল যে কাজটা করছিলেন আমরা একটু আগে দেখাচ্ছিলাম হকাইতে, সেক্ষেত্রে অফ স্ট্যাম্পের একটু বেশি বাইরে বল করে সেগুলো আর্মার ডেলিভারিগুলো ঢুকছিল। আপনার কাছে আলটিমেটলি মনে হয় কিনা বাকি যে 2টি ম্যাচ বাকি রয়েছে সেক্ষেত্রে ব্যাটল বিটুইন সাকিব অ্যান্ড আকিল এটা কি ডিফারেন্স গড়ে দিতে পারে কিনা, যদি উইন্ডিজ পজিটিভ কিছু চায়? আর সাকিব সবসময় পার্থক্য করতে পারে, তবে আজকে যে কন্ডিশন ছিল, উইকেটের অবস্থা ছিল, বৃষ্টি ছিল, সব কিছু নিশ্চয় পরের ম্যাচ দুটোতে হবে না। তবে আমি আপনাকে একটা জিনিস বলি যে ওয়েস্ট ইন্ডিজের যে টিম এসছে, যে বিপক্ষে আপনার মনে হবে যে 90-95 বল আমরা হাতে রেখে খেলছি, 6 উইকেট হাতে রেখে জিতেছি, তারপরেও বাংলাদেশ আজকে একটা সহজ জয় ছিল না। নিশ্চয়ই আমরা বিরতির পর কথা বলবো ওই জায়গাটাতে। বাংলাদেশে ঘাম ঝরাতে হয়েছে, যেটা বড় সিগন্যাল দিয়েছে উইন্ডিজের দলটা। আমরা এইসব নিয়ে আরো কথা বলবো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের পর। সো স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস লাইফ। আমাদের সাথে আছে তাহমিদ অমিত, সালাউদ্দিন সুমন। আমরা সবাই রয়েছি এবং আজকে অনেকদিন পর বাংলাদেশের মাটিতে ক্রিকেট ফিরেছে, বাংলাদেশ জিতেছে। অবশ্যই আনন্দের সংবাদ, সেই সঙ্গে আরও একটা আনন্দ আমাদের জন্য আছে, আমাদেরও 50তম পর্ব। তবে আনন্দের মাঝেও কিছুটা দুঃখবোধও কাজ করছে আমাদের প্রত্যেকের মধ্যে, কারণ স্বাধীনতার পর দেশের ক্রিকেটকে নতুনভাবে সংগঠিত করার অন্যতম রূপকার রইসুদ্দিন আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল 10টার দিকে তিনি মারা যান। গত 25 ডিসেম্বর করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এবারকার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিনিয়র সহসভাপতি। এছাড়াও তিনি বিমানের সাবেক পরিচালক ছিলেন। মাঝে একবার করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন তিনি, কিন্তু এরপর ফুসফুসে সংক্রমণ বেড়ে যায়, যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে রইসুদ্দিনকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। সবচেয়ে বড় পরিচয় হলো তার, সে একটা জাতিকে স্বপ্ন দেখাতে পেরেছেন। সে নিজে স্বপ্ন দেখেছেন, একটা জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, এবং সেই স্বপ্ন অনুসরণ করে সে আমাদের সাফল্য এনে দিয়েছেন। কোনো পাণ্ডুলিপি বা কোনো কিছু লিখে রেখে গেছেন কিনা, যদি যেয়ে থাকেন তাহলে এই জাতি অনেক কিছু জানতে পারবেন। আমরা জানি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি উদ্যোগ নিচ্ছে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তবে আজকে বাংলাদেশ জিতেছে ঘরের মাটিতে। এই বাংলাদেশ ক্রিকেটের একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা এই জয়টা রইসুদ্দিন সাহেবকে উৎসর্গ করতে চাই। অমিত ভাই, আপনার কি কোনো স্মৃতি আছে? যদি কোনো স্মৃতি থাকে তার সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করতে পারেন, বা তার ব্যাপারে আপনি তো জেনেছেন অনেক কিছু। সরাসরি আমাদের স্মৃতি নেই, আমরা সেই সময় কাজ শুরু করিনি। এই যে বললেন যে ক্রিকেটের যে উন্নতি, আজকে যে জায়গাটা আসা, যে স্বপ্নটা তিনি বীজটা বুনে গেছেন, সেটা একজন মানুষকে না দেখেও আমরা অনুভব করি যে রইস ভাই বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু। অবশ্যই সেটাই রইস ভাই আমাদের কাছে, এই প্রজন্মের কাছে সেটাই। আমি আবারও তাকে স্যালুট জানি। তাকে আজকের জয়, আপনি যেটা বলছেন যে আমরা দর্শক হিসেবে আমাদের এই জয়ের আনন্দটা অবশ্যই রইস ভাইয়ের জন্য। অবশ্যই আমরা সবাই ওনার জন্য অনেক অনেক দোয়া করবো, যেখানেই থাকেন অনেক ভালো থাকেন। ব্যাক টু দ্য ম্যাচ। আসলে হাসান মাহমুদকে কেমন দেখলেন ভাই? হাসান মাহমুদ একটু উপরে টি-20 ম্যাচ তিনি খেলেছেন এবং সেখানে সফল হয়েছিলেন, এবং আমরা যতটুকু জানি যে এক্সপ্রেস বোলারের যে ঘাটতি বাংলাদেশে, সেটি আসলে পূরণ করার মতো কিন্তু তার কাছে যথেষ্ট পেস আছে। আমরা এর আগে পেয়েছিলাম তাসকিনকে, তার আগে ছিলেন রুবেল। তো
তো হয়তো তারা একটু ধার হারিয়েছেন বা নতুন করে নতুন একজনকে পেয়েছি। তার লাইন লেন্থ মোটামুটি ভালো ছিল, গুছানো বল করেছেন, অনেক বেশি এক্সপেরিমেন্ট তিনি করেননি। ওয়ানডেতে যেহেতু অভিষেক, সেই জায়গায় আসলে এটা অবশ্যই নিঃসন্দেহে ভালো বলতে হবে, কারণ ম্যাচের যে একটা দুইটা টার্নিং পয়েন্ট যেগুলো ছিল সেখানে কিন্তু তার ভূমিকা ছিল প্রতিপক্ষকে ঘায়েল করার। সেই জায়গা থেকে আসলে বলতে হয় যে গতি এবং লাইন লেন্থ সব কিছু মিলে বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন। হয়তো লম্বা ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে। এই সাথে কি বলা যায় যে পেস একটা মধুর সমস্যা হয়ে গিয়েছে? এটা তো ভালোই লাগবে এরকম। আমি তো বলি যে হাসান মাহমুদের অভিষেকটা অনেকবার আপনার মতো হয়েছে, উজ্জ্বল। হ্যাঁ, আপনাদের যে অনুষ্ঠান যে মতো সেরকম কিছু মানে উজ্জ্বল। হাসানের খুব ভালো লাগে ওর হাইটটা, ও অসাম হাইট, উপর থেকে বল করছে যখন দেখতেই ভালো লাগে বাংলাদেশে এরকম একটা পেসার। আসলে সেটা তো আমাদের স্বপ্ন, এই টাইপের একজন পেসার থাকবে। করেছে এবং খুব শান্ত ছেলে, খুব কুল, খুব ভদ্র মনে হয়, সব কিছু মিলে একটা প্যাকেজ মনে হয়। এবং আমার বিশ্বাস হাসান মাহমুদ আজ থেকে 5 বছর পর, 6 বছর পর যারা ক্রিকেট নিয়ে আলোচনা করবো, আমরাও যদি করি, হাসান মাহমুদ নিশ্চিতভাবে আমাদের অনেক গর্বের জায়গা, অনেক উপরে রাখবে। স্মার্টনেসের জায়গাটা একটু আলোচনা করতে চাই। আমরা একটু আগে পর্দায় দর্শকদেরকে দেখাচ্ছিলাম আসলে হাসান মাহমুদের কোন লেন্থে বোলিং করেছেন, আবার একটু আমরা পর্দায় দেখাতে চাই দর্শকদেরকে হাসান মাহমুদ কোন লেন্থে বোলিং করেছেন। অমিত ভাই, সেই জায়গাটাতেই ব্যাক অফ লেন্থ, শর্ট লেন্থ, গুড লেন্থ, এর বেশি কোনো এক্সপেরিমেন্ট হাসান মাহমুদ করেননি। প্রথম ম্যাচ খেলতে এসেছেন, খুব বেশি এক্সপেরিমেন্ট করেননি। এটা কি একটা স্মার্টনেসের বৈশিষ্ট্য কিনা? আলটিমেটলি বিং আ ক্রিকেটার, আপনি যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলছেন, এই স্মার্টনেসটা খুব প্রয়োজন কিনা যে হ্যাঁ আমার লিমিটেশন আছে, প্রথমবারের মতো খেলতে নেমেছি, খুব বেশি এক্সপেরিমেন্ট আমি করবো না? একই সঙ্গে বলি যে লিমিটেশন যেমন আপনাকে জানতে হবে, সেই তেমনি আপনার সব থেকে আপনার যেটা শক্তিশালী জায়গা সেটাকে আপনাকে জানতে হবে। আপনি কখন কোন অস্ত্রটি ব্যবহার করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। যেটা দেখবেন আপনি আবার আসতে সাকিবের কথা, বাংলাদেশে সাকিব যে কাজটা করে মূলত এই কাজটা করে, তিনি জানেন আজকে তার দুর্বল জায়গা, সেটা তিনি অ্যাভয়েড করার চেষ্টা করেন। একই সঙ্গে যে মানুষটি, ধরেন আপনারা অনুষ্ঠান করছেন, সেটা হচ্ছে আমি এই উচ্চারণটা করতে পারি না, সেটা আমি করার চেষ্টা করব না, এটা অ্যাভয়েড করে অন্য একটা শব্দ বলবো। সাকিব টেকনিক্যালি এই কাজটা করেন, তিনি জানেন যে কোন জায়গাটা দুর্বল সেই কাজটা তিনি করবেন না, কোন জায়গাটা শক্তিশালী সেটা করবেন। আপনি কোন জায়গায় দুর্বল সেটা আগে থেকে জেনে রাখার চেষ্টা করেন, সেই কাজটাই হাসান মাহমুদ করছে। আমি সেই জন্যই বলি স্মার্ট প্যাকেজ এই ছেলেটা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন। আজকে বিসিবি সভাপতি কথা বলেছেন সংবাদ মাধ্যমে, সেই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। বেসরকারিভাবে ভ্যাকসিন আসার পর সবার আগে গুরুত্ব দেওয়া হবে ক্রিকেটারদের, এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আর পারফরমেন্স নয়, কৌশলগত কারণে 4 নম্বরে ব্যাটিংয়ে সাকিব আল হাসান। এপ্রিলে ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। বায়োবাবল, স্বাস্থ্যবিধির মতো নানা নিউ নরমালের সাথে মানিয়ে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে বাংলাদেশ। মহামারীর মধ্যে করোনা ভ্যাকসিন যখন সোনার হরিণ, ঠিক সেই সময় সুখবর দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সরকারদের যে প্ল্যানিং আছে ওখানে মানে খেলোয়াড়দেরও একটা কোটা আছে বলে শুনেছি। যদি থাকে তাহলে ডেফিনেটলি ক্রিকেট প্লেয়ারদের না পাওয়ার তো কোনো কারণ নেই। এখন ওনারা কখন স্কেজুলিং করেছেন এটা আমি জানি না, তবে প্রাইভেটে যদি আসার সবার আগে আমার ধারণা সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি পাবে ক্রিকেট প্লেয়াররা। দীর্ঘ 10 মাস 10 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা 6 উইকেটের বড় জয় দিয়ে। বাংলাদেশের মতো এই ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ফর্ম, তামিমের অধিনায়কত্বে খুশি বিসিবি বস। সাকিব তো সবসময় আমাদের মেগাস্টার, এটাতে তো কখনো কারো কোনো দিন সন্দেহ ছিল না। ভালো লাগছে যে এতদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে আবার বাংলাদেশ ফিরল। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপ, এবার ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। এপ্রিলে ঘরোয়া ক্রিকেট ফেরাবার পরিকল্পনার কথা জানালেন বোর্ড সভাপতি। আমরা যদি ক্রিকেট প্লেয়ারদের ভ্যাকসিনেট করে দিতে পারি তাহলে আমাদের জন্য এটা অনেক সহজ হবে করা। তা না হলে বাবল মেনটেন করে ক্রিকেটটা খেলানো, ইটস ভেরি এক্সপেন্সিভ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। সালাউদ্দিন, ভ্যাকসিনের প্রসঙ্গটা ওইটাতে আমরা না যাই, এটা অনেক সরকারের উচ্চপদস্থ পর্যায়ে থেকে অনেক নেগোসিয়েশনের ব্যাপার রয়েছে, কিন্তু ঘরোয়া ক্রিকেট শুরু করার যে একটা ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি, আপনিও একটা পর্যায়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন একটা সময়, আপনি জানেন যে আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যখন ম্যাচ কাভার করেন, কতটুকু জরুরি বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটটা শুরু হওয়াটা? দেখুন, একদিন আগেই ভারত যেভাবে অস্ট্রেলিয়াকে ডমিনেট করে জিতে এসছে, আসলে তাদের ঘরোয়া ক্রিকেটের কারণেই সেটি হয়েছে। সো আপনি এটাকে কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে ঘরোয়া ক্রিকেট যার যত শক্তিশালী সে কিন্তু ততই ডমিনেট করবে, তত ভালো পাইপলাইন তার দাঁড়াবে। সো আমাদের ক্ষেত্রেও এটা করতে হবে, অ্যাটলিস্ট কাঠামো শক্ত হোক আর না হোক বা সময় লাগলেও ইমিডিয়েট যত দ্রুত সম্ভব ফেরানো উচিত ক্রিকেটটাকে। তাতে করে অর্থনৈতিকভাবেও কিন্তু ক্রিকেটাররা একটা সাপোর্ট পাবে, তারা কিন্তু ওই মোটিভেশনটা কিন্তু হারাবে না। সো এটা খুবই জরুরি আমার কাছে মনে হয়। অমিত ভাই, লাস্টলি যেটা বিসিবি বস বলেছেন যে টিমের কৌশলগত কারণে সাকিবকে 4-এ নামানো, আপনি সাকিব আল হাসানকে চেনেন অনেক ভালো মতো, এটা আমরা প্রত্যেকেই জানি।
এটা কি সাকিবের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু 4-এ ব্যাটিং করাটা? কারণ সাকিব 3-এ ব্যাটিং করতে চাইতেন, তো 4-এ এখন টিম স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে, বাট সাকিবের এক্ষেত্রে মন আছে কিনা, বা আপনার কাছে কি মনে হয় যে তার মনস্তাত্ত্বিক জায়গা থেকে এটা একটা ব্যারিয়ার কিনা? সামি, এটা খুব ভালো লেগেছে আজকে বিসিবি সভাপতি যা বলেছেন, একদম পেশাদার কথাবার্তা। মনে হয়েছে তার টিম স্ট্র্যাটেজি সেই জন্য করেছেন। আপনি যদি সাকিবের মনের বিরুদ্ধে হও, সেটাও গণমাধ্যমে জানবার কথা নয়। এটা খুব ভালো লেগেছে বিসিবির স্ট্র্যাটেজি। তা আমি যেমন বলেছেন, নতুন একটা ব্র্যান্ডিং ক্রিকেট খেলতে চায়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একটা ব্র্যান্ডিং করেছে। সেটা হচ্ছে যে কোচ কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছে কে 4 নম্বরে খেলবে, কে 7 নম্বরে খেলবে। এটা গণমাধ্যম কারো কাছ থেকে লুকিয়ে জেনে প্রকাশ করেনি। এটা স্ট্র্যাটেজি, এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড দলও করে। প্রফেশনালিজম, আপনি যা করছেন আপনি আগেই জানিয়ে দেবেন। দ্যাটস দ্য স্পিরিট, দিস ইজ দ্য পরিবর্তন। আমার বিশ্বাস করি এই যে পরিবর্তন, সেটা বাংলাদেশের ক্রিকেটে নতুন একটা অধ্যায় যোগ করবে। অমিত ভাই, সালাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। এবং নতুন অধ্যায়ের কথা বললেন তাহমিদ আহমেদ, সেই অধ্যায়ের বিষয়টা আমরাও বিশ্বাস করি, বাংলাদেশের ক্রিকেটে একটা নতুন অধ্যায় সূচিত হবে। এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।